গল্পের নাম রাগী ছেলে সুন্দরী বউ, পর্ব ৩। রাগ, অভিমান আর এক অজানার টান, এক জোরালো মনের দ্বন্দ্ব, এক অনিচ্ছা জড়ানো সম্পর্কে গল্প। রাত গভীর হলেও আঁখির চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই সেই মুখটা ভেসে ওঠে বারবার, রাগে কঠিন, অথচ চাউনিতে এক অদ্ভুত টান। সেই ছেলেটাই আজ একই বাড়িতে, এতটা কাছে। ভেবে ভেবে আঁখির মনটা কেমন অসাড় হয়ে যায়। অন্যদিকে অরণ্য ঘুমাতে পারছে না কিছুতেই। চোখ বন্ধ করলেই সেই হাসিটা মনে পড়ে। বাগানে জল দিচ্ছে, হালকা হাসছে, মন মাতানো দৃশ্য। সে জানে না কেন এতটা টান অনুভব করছে। নিজেকেই প্রশ্ন করছে, কেন এতটা ভাবছি তাকে। সকালে আঁখি নিজেকে শক্ত করে, নিজের মনে বলে, এই সংসারটা আমার নয়, আমার স্বপ্নগুলো আলাদা। পড়াশোনা, নিজের পরিচয়, অরণ্য নামক সেই মানুষটা আমাকে টানে বটে, কিন্তু সেই টানেই তো নিজেকে হারিয়ে ফেলা যায় না। স্নেহা চুপচাপ নজর রাখছে আঁখির উপর। কাকিমার সঙ্গে সে ঠিক করেছে কিছু একটা করতেই হবে। ওই মেয়েটা যদি এভাবে সবাই মন জয় করে ফেলে, তাহলে তাদের প্ল্যান সব ভেস্তে যাবে। রাগ আর ঈর্ষায় স্নেহার চোখ রীতিমতো আগুন ছড়াচ্ছে। একদিন সকালের ডাইনিংয়ে সবাই উপস্থিত। আঁখি একপাশে চুপচাপ বসে খাচ্ছে। হঠাৎ সিঁড়ি দিয়ে গম্ভীর পায়ে নামলো অরণ্য। ডিনার শেষে আঁখি উঠে পড়ে, অরণ্যও উঠে পড়ে, সিঁড়ির দিকে হাঁটে। কিন্তু হঠাৎ পিছন থেকে কাকিমা ডাকে অরণ্যকে। গম্ভীর কণ্ঠে বলেন, একটু রুমে আসবি তো। অরণ্য থেমে যায়, মাথা নাড়ে। সন্ধ্যার ঠিক আগে কাকিমা নিজে এসে ডেকে নিল অরণ্যকে রুমে। তুই একটু আসবি তো, একটা ছোট ব্যাপারে তোকে কিছু বলতে চাই। অরণ্য চুপচাপ গেল কাকিমার রুমে, কারণ ছোটবেলা থেকে সম্পর্কটা ছিল ভদ্রতার। কাকিমা সোফায় বসে বললেন, তোর বয়স তো হয়েছে অরণ্য, একা একা কতদিন? তোর মন কি এখনো ফাঁকা? কাউকে পছন্দ করিস না তো? হালকা হাসি মুখে প্রশ্ন। অরণ্য অবাক হয়ে তাকায়, কিন্তু অভ্যস্ত তার এই প্রশ্নে সে মাথা নিচু করে শুধু বলল, না, এখন কেমন কিছু ভাবিনি। এই কথাটা শুনে কাকিমার চোখে এক অদ্ভুত খুশির ঝিলিক। তিনি বুঝলেন এখনই সুযোগ, এই ছেলেটা এখনও কারো প্রেমে পড়েনি। কাকিমার প্রশ্নের উত্তরে অরণ্য শান্ত গলায় বলে, না কাকিমা, আমার এখনও কোনো পছন্দ নেই। এই কথাটা শুনেই কাকিমার মুখে রহস্যময় হাসি খেলে যায়। তিনি মাথা নেড়ে বলেন, ভালো, খুবই ভালো। তারপর আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যান নিঃশব্দে। অরণ্য জানে না এই নীরবতা থেকেই কিছু শুরু হতে যাচ্ছে। পরের দিন সকালের ডিনার শেষে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে নিজের কাজে চলে যায়। কাকিমা সোজা এসে ঢোকেন অরণ্যের মা বাবার ঘরে। কথার ফাঁকে হঠাৎ বললেন, আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা ছিল। আমাদের স্নেহার বিয়ে নিয়ে ভাবছি আমরা। আসলে সময় তো হয়ে গেছে, আর ভাবলাম যদি অরণ্যের সঙ্গে স্নেহার বিয়ে হয় কেমন হয়? অরণ্যের কোনো পছন্দ নেই বলেই তো শুনলাম। স্নেহা তো ওকে ছোট থেকেই জানে। অরণ্যের মা একটু চমকে ওঠেন। কাকিমা বলেই চলেন, দেখো না, নিজেদের মধ্যেই সম্পর্কটা পাকাপাকি হয়ে যাবে। তোমার ভাইও খুব খুশি। এতদিনের ইচ্ছে ওদের মেয়ের এখানেই ঘর বাঁধুক, আর দুজনকে একসাথে দেখলে কি ভালোই না লাগে। অরণ্যের মা চুপচাপ শুনলেন, মুখে কিছু না বলে, তবে চোখে মুখে একটা দ্বিধা স্পষ্ট হয়ে উঠল। সন্ধেবেলা বাড়ির উঠোনের পাশে স্নিগ্ধ বাতাস বইছে। আঁখি গেট পেরিয়ে বাড়ির দিকে এগোচ্ছিল মাথা নিচু করে। অন্যদিকে ঠিক তখনই সামনে এসে পড়ে অরণ্য। দুজনে একে অপরকে পাশ কাটাতে চাইল, কিন্তু সেই মুহূর্তে আঁখির হাত থেকে ফাইল পড়ে গেল নিচে। আঁখি ঝুঁকে তা তুলতে গেল, কিন্তু পা পিছলে গিয়ে হঠাৎই সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যেতে লাগলো। কিন্তু না, শক্ত এক বাহু আঁখিকে মুহূর্তেই ধরে ফেলল। চোখ মেলতেই দেখে অরণ্য। অরণ্যের এক হাত আঁখির কোমরে, আরেক হাত আঁখির হাত ধরা। দুজনে একে অপরের চোখে হারিয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ভেজা চোখ, খোলা চুলে আঁখির মুখে লেগে থাকা ভয়ার্থ এক অভিব্যক্তি। অরণ্য ঠোঁট
আঁটোসাঁটো করে চুপচাপ তাকিয়ে রইল আঁখির দিকে। আঁখিও হঠাৎ যেন সময় ভুলে গেছে, নড়ছে না একটুও। পাশে থাকা সূর্যের শেষ আলো দুজনকে ছুঁয়ে দিচ্ছে নরম করে। এক পলকে মনে হচ্ছে যেন ছবির মতো সুন্দর এক মুহূর্ত। শেষমেশ অরণ্য নিজেই চোখ সরিয়ে নেয় ধীরে ধীরে। সাবধানে হাঁটা উচিত ছিল বলে সে একটু বিরক্ত মুখে বলে ওঠে। আঁখির মুখটা তখনও অরণ্যের বুকের কাছে। অরণ্য এক হাতের চাপে আঁখিকে সামলে রাখে শক্ত করে। আঁখি ধীরে ধীরে চোখ তোলে। তার ঠিক তখনই অরণ্য হেসে বলে, তুমি কি সবসময়ই এমনই ভারসাম্যহীন? তার চোখে এক ধরনের খুনসুটি মিশে আছে। আঁখি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলে, থ্যাংক ইউ। কিন্তু তার কানে বাজে অরণ্যের ঠাট্টার টোন। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে একপাশে। অরণ্য হেঁটে চলে যেতে যেতে আবার বলে, সাবধানে থেকো, নয়তো আমি সমসময় পাশে থাকবো না, আর হুটহাট তোমাকে আমার বুকের মধ্যে এসে পড়তেও হবে না। এই কথা শুনে আঁকি ভ্রু কুঁচকে মনে মনে ভাবে, হোহ, দেখলেই লাগে মুখটা গোমড়া, আর কথা শুনলে একদম লাগাম ছাড়া। নির্লজ্জ কোথাকার, একটুও লজ্জা নেই। রাগে হলেও এমন অসভ্য হবে কে জানতো। মুখটা লাল করে নিজের রুমে চলে যায়। অরণ্য চুপচাপ বসেছিল ব্যালকনিতে, চোখে ভরপুর চিন্তা, মনে একরাশ অস্থিরতা। আঁখির প্রতি এই টান সে নিজেও বোঝে না ঠিকঠাক, তবে এক জিনিস বুঝেছে, মেয়েটা যেন দিন দিন তার মনে বসে যাচ্ছে। তাই আজ কঠিন সিদ্ধান্ত নিল, আঁখির উপর একজন বডিগার্ড রাখবে, ছায়ার মতো সুরক্ষায়। সকাল হতেই আঁখি বেরোলো কলেজের উদ্দেশ্যে। পেছনে অজান্তেই কেউ অনুসরণ করছে তাকে, তাকে কেউ খেয়াল করছে, এই টের পায় না আঁখি। বডিগার্ড তার কাজ করছে নিঃশব্দে, নির্দেশ মতো। আঁখি কার সঙ্গে মিশছে, কাকে ফোন করছে, সব নজরে। অরণ্য অফিসে বসে ফোন পায় খবর, ম্যাডাম সেফ। আঁখি কি হাসছিল? অরণ্য জিজ্ঞেস করে ফোনে। ওপাশ থেকে উত্তর আসে, হ্যাঁ স্যার, অনেকটা সময়। কার সাথে? অরণ্য জিজ্ঞেস করে। একটা মেয়ের সাথে। অরণ্যের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, চোখে প্রশান্তি। সে ফোন কেটে আবার কাজে মন দেয়, মুখ গম্ভীর রাখে, কিন্তু মনে মনে ভাবে, ভালোবাসা বললে বুঝবে না, তাই নিরাপত্তা দিচ্ছি চুপি চুপি। বেশ কয়েকদিন আঁখির জীবন কেমন যেন পাল্টে গেছে। ক্লাসে থাকুক বা রাস্তায় দিয়ে হেঁটে যাক, মনে হয় কেউ তাকে দেখছে, কেউ যেন তার সাথেই হাঁটছে। ঘাড় ঘুরিয়ে দেখলে কেউ নেই, মনের ভেতরে কাঁপুনি দেয়। সে মনে মনে ভাবে, কেউ কি আমায় ফলো করছে? কিন্তু কিছুই বুঝতে পারে না। আঁখি জানে না সে এখনও কারো নজরবন্দি। অরণ্য চুপি চুপি একজন বডিগার্ড ঠিক করে রেখেছে শুধু আঁখির জন্য। সে নিজেও বুঝে উঠতে পারেনি কেন। আঁখিকে ভালোবাসে না, এটা ক্ষণিকের মোহ, এটা সে জানে না। শুধু জানে আঁখিকে যেন কোনো বিপদে না পড়ে, এই একটাই কারণ মনে ধরে। কিন্তু আঁখি জানে না তার পিছু কেউ লাগিয়েছে দিনের পর দিন। আঁখি বারবার নিজের ভেতর এক অদ্ভুত সংখ্যা অনুভব করে। রাতে ঘুমাতে গেলেও মনে হয় কে যেন তার জানলার পাশে দাঁড়িয়ে। চোখে ঘুম নেই, মনে শুধু একটাই প্রশ্ন, কে আমাকে ফলো করছে? এটা কেবল কল্পনা, না সত্যি কিছু? তার অজান্তেই তার জীবনে ছায়ায় চলে এসেছে অরণ্যের ছায়া। বাড়িতে দুপুরের নীরবতা। কাকিমার ঘরে দরজা বন্ধ। ঘরের ভিতরে গোল টেবিলে ঘিরে বসে আছে কাকু, কাকিমা আর স্নেহা। কাকিমার মুখে চাপা উত্তেজনা, স্নেহার চোখে অদ্ভুত আত্মবিশ্বাসের ছায়া। কাকু নিচু গলায় বললেন, অরণ্য মুখ থেকে তো বের করে নিয়েছো, কিছু নেই, এখন আর দেরি করা যাবে না। স্নেহা মুচকি হেসে বলল, ওর চোখে আমার জন্য কিছু না থাকলেও আমি জানি কিভাবে ওকে পেতে হয়। কাকিমা গম্ভীর গলায় যোগ দিলেন, এই মেয়েটা, এই আঁখি, যত তাড়াতাড়ি দূর করা যায় ততই ভালো, না হলে আমাদের সব প্ল্যানে ভেস্তে যাবে। দুপুরে নীরবতা ঘিরে রেখেছে ঘরটা। রুমের দরজা বন্ধ। কাকিমা, কাকু আর স্নেহা তিনজনেই বসে আছে গম্ভীর মুখে।
কাকু একটু ঝুঁকে পড়েন কাকিমাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো সেদিন অরণ্যের বাবা মার সাথে স্নেহার বিয়ে কথা তুলেছিলে, তাই না? কি বললো তারা? রাজি হলো? কাকিমা মুখ শক্ত করে বললেন, বলেছিলাম, কিন্তু কথাটা শুনে ওরা একটু চুপ করে এলো। তারপর কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। একটু বিরক্তির ছাপ ফুটে ওঠে কাকিমার কণ্ঠে। স্নেহা চোখ শুরু করে বলল, মানে ওরা চায় না এই বিয়েটা হোক? ও গম্ভীর গলায় বললেন, তার মানে একটাই, তারা এখনও দ্বিধায় আছে। আমাদের এখন এমন কিছু করতে হবে যাতে ওরা আর না বলতে পারে। কাকিমার চোখে শয়তানি ঝিলিক। আমিও ঠিক জানি কি করতে হবে। কাকু কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন, দেখো, ভালোবেসে নয়, আমরা যদি পরিস্থিতি এমন করি যাতে অরণ্যকে বিয়েটা করতেই হয়। কাকিমা আর স্নেহা একসঙ্গে তাকালো কাকুর দিকে। স্নেহা সন্দিহান গলায় বলল, মানে? কাকু হালকা হেসে বললেন, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করব যেখানে অরণ্যকে বিয়ের জন্য বাধ্য হতে হবে। হয় সে সম্মান বাঁচাতে বিয়ে করবে, না হলে পুরো পরিবার অশান্তিতে পড়বে। ভাবো, যদি এমন কিছু হতো যে লোকজনের সামনে তোমার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। নেহার চোখ জল জল করছে। কাকিমা চাপা হাসিতে বলে উঠলেন, তুমি বলতে চাও ওদের দুজনকে একসাথে আটকে রেখে লোকজন ডেকে এনে বউ করার চাপ? কাকু মাথা নাড়লেন। ঠিক তাই, সমাজের চোখে এমন একটা ফাঁদ যেখানে বিয়ে ছাড়া উপায় থাকবে না। স্নেহার ঠোঁটে খেলে গেল এক বিজয়ী হাসি। এবার তাহলে আখির মুখে সেই অহংকার আমি মুছে দিই। তিনজনের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল এক ছায়াময় নীরবতায়। ঘরে যেন ঘনিয়ে এলো অশুভ পরিকল্পনার ছায়া। এদিকে আখি রান্নাঘরে পানি নিতে এসে আচমকা অরণ্যের মুখোমুখি এসে পড়ে। হাত থেকে বোতলটা পড়ে যায়। অরণ্য চট করে ধরে ফেলে। দুজনের চোখে চোখ, নিঃশব্দ মুহূর্ত। আখি কাঁপা গলায় বলে, সরি, আমি খেয়াল করিনি। অরণ্য ধীরে বলে, সব ভুল খেয়াল করেই করতে হয় মিস আখি। আখি কিছু বলার আগেই অরণ্য হালকা হেসে চলে যায়। আখি ঠোঁট কামড়ে ফেলে। মনে মনে ভাবে, এই ছেলেটা রাগে জ্বলে যায়, আবার হঠাৎ এত শান্ত হয়ে যায়। একে বোঝা কি সহজ? অন্ধকার ঘরে বসে স্নেহা আবার ফোনে কাকে যেন বলে, শোনো, যা বলেছিলাম সেটা করেই ফেলো। মেয়েটাকে একটু শিক্ষা দিতে হবে যাতে ও বুঝতে পারে এ বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। রাতে আখি নিজের রুমে বসে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ জানালার পর্দা নড়ে ওঠে হালকা বাতাসে। এক ঝলক ঠান্ডা হাওয়া, সঙ্গে একটা চিন্তা ঢুকে যায় মনে। সত্যি কি কেউ আমাকে নজরে রাখছে? সে জানলার বাইরে তাকিয়ে দেখে কেউ নেই, তবুও মনের গভীরে এক অজানা শিহরণ। অন্যদিকে অরণ্য নিজের রুমে বসে ল্যাপটপে চোখ রেখেছে, কিন্তু মন পড়ে আছে সেই জানালার ফাঁকে। সেখানে দিয়ে আজ আবার সে দেখেছিল আঁখির চোখের ভয়, চুলে বাতাস খেলা, আর সেই অন্যমনস্ক হাসিটা। নিজে অজান্তেই বলে ফেলে, তোমাকে আমি শুধু ভালোবাসিনি, অধিকারও করে ফেলেছি আঁখি। পরের দিন সকালে আঁখি কলেজ যাওয়ার সময় বেরোয়। পেছন থেকে ধীরে ধীরে একটা ছেলে তাকে অনুসরণ করে। সে কিছুটা ভয় পায়, কিন্তু কিছু বলেও না। রাস্তায় দাঁড়ানো একটা গাড়ির ভেতরে বসে অর্ণব ফোনে বলে, চোখ রাখো ওর উপর, শুধু নজর রাখবে, ছুবে না। সে বুঝবেও না কেউ তাকে পাহারা দিচ্ছে। কলেজে পৌঁছে আঁখি মেসেজ পায় অজানা নম্বর থেকে, তোমার চলাফেরা সাবধানে করো, কেউ সব জানে তোমার সম্পর্কে। মেসেজ দেখে আঁখির শরীর ঠান্ডা হয়ে যায়। সে চারপাশে তাকায়, কেউ চেনা নেই, কিন্তু তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। অন্যদিকে স্নেহা রুমে বসে হাসছে। ফোনে বলে, বাহ, কাজ শুরু হয়ে গিয়েছে। একটু একটু করে ভয় ধরিয়ে দিতে হবে। এই মেয়েকে সরাতে হলে মন থেকে দুর্বল করতে হবে আগে। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলে, তাহলেই রাস্তা হবে একদম ক্লিয়ার। আমি হব এই বাড়ির মালকিন। সন্ধ্যায়
সবাই ডাইনিং টেবিলে বসেছে। আঁখি একটু দেরিতে আসে। সামনে বসে অরণ্য, চুপচাপ খাচ্ছে, চোখ উঠায়নি একবারও। কিন্তু আঁখি বুঝতে পারে অরণ্যের চোখ শুধু প্লেটে নেই। খাওয়ার ফাঁকে হঠাৎ সে বলে বসে, আজ খুব চুপচাপ, কিছু হয়েছে? আঁখি তাকিয়ে বলে, না, কিচ্ছু না। সে ক্লান্ত লাগছে। আরও এক সন্ধ্যা যেন নিঃশব্দে মিলিয়ে গেল অরণ্য আর আঁখির মনের ভেতর অদেখা অনুভবের গহরে। দুজনের মাঝে দূরত্ব আজও রয়ে গেল, অথচ চোখ বলল সব কথা। তবে আঁখির অজান্তেই শুরু হয়েছে এক নতুন খেলা, ভালোবাসা আর ষড়যন্ত্রের মাঝে আটকে পড়া হৃদয়ের যুদ্ধ। এবার কি হবে? আঁখির জীবনে অরণ্যের ভালোবাসা আসবে, নাকি স্নেহার ছলনায় তা ডুবে যাবে? চতুর্থ পর্বে আসছে আরও চমক, আরও টানটান উত্তেজনা। আপনাদের ভালোবাসা আমাদের প্রেরণা। গল্প যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। নতুন পর্ব পেতে বেল আইকন টিপতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনার প্রিয় মুহূর্ত। ভালোবাসা ছড়িয়ে পড়ুক গল্পে গল্পে।